দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে বাংলাদেশ ছেড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। অনেক প্রত্যাশার আশা দেখছেন অনেকেই, আলোচনা শুরু হয়েছে এর মধ্যেও দেশীয় রাজনীতিতে হামলা মামলা এবং অভিযোগও রয়েছে। সব মিলিয়ে রাজনীতিতে কি চলছে এসব বিষয়ে বুঝবার চেষ্টা করব আজ। অনুষ্ঠান পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট নীলোফার চৌধুরী মনি এমপি। স্বাগতম আপা আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগতম ভাই আপনাকে। আমি প্রথমে প্রিন্স ভাইকে দিয়ে আলোচনাটা আজকে শুরু করি যে সার্জিও গর ভ্রমণ করে গেলেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে, আরও নানা পর্যায়ে বৈঠক হয়েছে। অনেক প্রত্যাশার কথা এর মধ্যে জনসম্মুখে এসেছে। আপনারা কতটা আশা দেখছেন এর মধ্যে? না, আপনাকে ধন্যবাদ, মনি আপাকে ধন্যবাদ, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। না, একটা তো যে কোনো বিদেশি এবং তার যদি এটাকে রাষ্ট্রীয় সফর হয় তা সেটাকে তো আমাদের দেশের স্বার্থ সেটা কতটুক সংরক্ষণ হচ্ছে সেইটা বিবেচনা করতে হবে। আর একটা শুভেচ্ছা সফর নানাভাবে হতে পারে, কিন্তু এই সফরটা বহুল আলোচিত এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং হিসাব নিকাশ করা দরকার। তবে আসলে সফরে কি হলো এখনও তো আমরা বিস্তারিত জানি নাই, হয়তো প্রাইমারি কতগুলো মন্তব্য করা যাবে। তবে আমি ওই জায়গায় যাওয়ার আগে একটু ছোট্ট কথা বলি, কারণ আপনি শিরোনাম দিয়েছেন রাজনীতিতে কি চলছে। দেখুন, আজকে সকালে আমি যখন এই রাস্তার উপরে যে বাজার বসে গেলাম, তো আমার কাছে এক অর্থে তো আজকেও প্রায় ছুটির দিন, তো তুলনামূলকভাবে দোকান কম, আজকে তো বর্ষা ছিল না। তো জিজ্ঞেস করলাম দোকানদারের বেচা কিনা, বলে ভাই বেচা কিনা তো কমতির দিকে, মানে কমতি। আচ্ছা। আর ক্রেতা বলে যে সব কিছু বাড়তির দিকে, এরকমই। তার মানে এইরকম একটা অবস্থা যাচ্ছে। আমার কথাটা বলার পেছনে একটা কারণ আছে। তো এইটা হচ্ছে, আমি এটা বললাম যে আমাদের কৃষি ফসলের কথা, একেবারে কাঁচা বাজারের বিষয়টা। এখন এই যে সফরটার কথা বলছেন, আমেরিকান যিনি রাষ্ট্রপতি তার বিশেষ দূত এবং খুবই প্রভাবশালী, তা আমাদের একটু বিবেচনা করতে হবে যে আমাদের ভূরাজনৈতিক কারণে আমাদের এই অঞ্চল জুড়ে এখানে কিন্তু নানা আধিপত্যবাদী শক্তি তাদের আধিপত্য বিস্তার করতে চায়, এবং সেক্ষেত্রে এটা কোনো গোপন কিছু নাই। সেটা হচ্ছে আমেরিকার একটা বড় কাজ হচ্ছে, সে তো আধিপত্য বিস্তার করতে চাই, কিন্তু তার সাথে প্লাস হচ্ছে চীনা আধিপত্য খর্ব করা। আচ্ছা, এটা কিন্তু একটু মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে ভারতকে সে সাথে নিয়ে করছে, ভারতের বা কতটুকু সাথে নিয়ে করবে না করবে সেই প্রশ্নটাও কিন্তু রয়ে যায়। কিন্তু আমি সেইটার সাথেও বলার আগে আরেকটা পয়েন্টও বলি। দেখেন, সম্প্রতিকালে এই অন্তর্বর্তী সরকার সে যে ক্ষমতা থেকে যাওয়ার আগে মাত্র কয়েক ঘন্টা আগে খুবই একটা অনৈতিক কাজ করে গেছে। আমেরিকার সাথে আমাদের বাণিজ্য চুক্তি, এবং সেই বাণিজ্য চুক্তি, আমি কাঁচা বাজারের কথাটা একটু তুললাম এই কারণে, এই বাণিজ্য চুক্তিতে এমন এমন শর্ত আছে তাতে কিন্তু আমাদের কৃষির বিষয়টাও আছে। যেমন আমরা ভর্তুকি দিতে পারবো কি পারবো না, অনেক কিছু আমাদের তাদের আমদানি করতে হবে, প্রয়োজন ছাড়া নির্দিষ্ট পরিমাণে আমদানি করতে হবে এবং অনেক বেশি দামে। তার প্রভাবও কিন্তু এই জায়গাগুলোতে আছে। তার মানে এটা অর্থনীতির জায়গাটাও আছে, রাজনীতির জায়গাটাও আছে। এই আমি সর্বশেষটা বলে পেছনে ঢুকি, যেটা আজকে দেখলাম অনলাইনে, যতটুকু পত্রিকায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পরে তিনি খুব সন্তুষ্টির কথা বললেন, রাস্তায় দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করলেন এবং বললেন যে অল্প কয়েকদিন পরে এখানে 25 প্রতিনিধি দল আসবে, এবং সেক্ষেত্রে কিন্তু তারা আমাদের এই ওষুধ শিল্প সহ অন্যান্য বিষয়ে যতটুকু আসছে, বললাম সবটা আসে নাই। এখন আমাদের দেখা দরকার ওই চুক্তিতেও কিন্তু ওষুধ শিল্প আমাদের যেটা বিকাশমান সেইটাও নানা ধরনের যে এম্বার্গোর বিষয় আছে তাতে সংকটপূর্ণ আছে। অনেক কিছু তাদের হালাল সার্টিফিকেটও কিন্তু তাদের কাছ থেকে নিতে হবে, এই ধরনের ঘটনাবলী আছে। তো এখন তার স্বার্থ হয়তো বা কিছুটা রক্ষিতর কথা বলতে পারে, কিন্তু আমরা তো কতগুলো সংকটের মধ্যে আছি। আচ্ছা, সেইটা কি হয়েছে আমরা জানি না। যেমন ধরুন, আমি আগেই চীন ভারতের কথা বললাম,
তিনি এইখানে আসলেন, ভারতের যিনি হাই কমিশনার উনি কিন্তু আগেই এটা জানিয়েছিলেন এই ভদ্রলোকটির সাথে ওনার সম্পর্ক, এবং এখানে তার সাথে কিন্তু দেখা করলো, আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তার সঙ্গে আগেই দেখা করলো। এবং শোনা যায় সবই, তো আমরা পত্রিকার মাধ্যমে জানছি যে একটা ডিনার ছিল সেইটাও বাতিল হলো, এবং শোনা যায় আরও অনেকের সাথে বৈঠক হয়েছে, আমরা জানি না। তার আগে আমাদের এইখানে যিনি রাষ্ট্রদূত তিনি কিন্তু এনসিপি নামক দলটির সাথে দেখা করেছে, এবং সেখানে এসে তারা গণতন্ত্র উত্তরণে কী করছে আর ওনারা গণতন্ত্র উত্তরণে কী করবেন এই সমস্ত কথাবার্তা বলেছে। এবং আরও অনেকের সাথে এই বিশেষ দূত দেখা করেছে, কাদের সাথে আমরা এখনও জানি না, সেই ধরনের কথাবার্তা আছে। তার মানে তিনি তার যে বাণিজ্য স্বার্থ, রাজনীতির স্বার্থ সব কিছুটা করার বিবেচনা করছেন। এবং এটা মনে রাখা দরকার যে সফরের আগে এটাই বলা হচ্ছিল যে তিনি আসছেন বাংলাদেশকে বুঝতে, যে বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিতে কী ভূমিকা নিতে চায় এটা তিনি বুঝতে আসবেন। আচ্ছা, এবং এটা মনে রাখা দরকার, ওইটা কথাটা রিপিট হচ্ছে, আবার বলি, কারণ এই অঞ্চলে আধিপত্য বিস্তার এবং চীনের অধিকার খর্ব করা সেটা একটা জরুরি কাজ। এবং চীনের অধিকারটার প্রশ্নটা শুধু আমেরিকান না, আমি দেখলাম যে ভারতের পার্লামেন্টের কমিটি তারাও এক্ষেত্রে নানা বিবেচনা করছে। এটা তো আমাদের সরকারও বুঝে। হ্যাঁ, না আমি বলছি না বোঝার কোনো কারণ নেই। তার মানে এবার তাহলে আসি যে বাংলাদেশের একটা নতুন সরকার, এবং হিসাবটা যদি করি একটা রেগুলার চলছিল, একটা ভোট করে অল্প দিনে চলে আসলো, বিষয়টা তা ঘটে নাই। একটা সংগ্রামের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তারপরে আসছে, তাকে একটু তার কাছে একটু সময় নিয়ে এইগুলো ব্যালেন্স এবং কোথায় কি করবে সেরকম জায়গায় যাওয়া দরকার। ঠিক এই সময় এই সফরটা আলটিমেটলি তারা কতটুকু নিয়ে গেল এবং আমরা কতটুকু, ব্যালেন্স শব্দটা বলছি খুব সচেতনভাবে, কারণ আমরা এমন একটা জায়গায় আছি, সরকারকে তো এরকম একটা ব্যালেন্স জায়গায় করতে হবে, সেইটুক কত করতে পারছে এটা দেখতে হবে। আচ্ছা, আরেকটা পয়েন্ট খালি বলেই রাখি, কিন্তু আমি এই কথাটা একটু খালি কোশ্চেনটা তুলে রাখি, জানি না মনি আপা পারলে কমেন্ট করতেও পারেন অথবা উনি এটাকে উপেক্ষাও করতে পারেন, আমার কোনো আপত্তি নাই কারণ ওনার বিষয়ে। সেটা হচ্ছে, দেখেন, এসে উনি প্রথম বৈঠক করলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। পররাষ্ট্রমন্ত্রী পরে প্রেস কনফারেন্সে এসে উনি যে স্টাইলে কথা বলেন এর আগেও দেখেছি। আমার তো অনেক সময় মনে হয় উনি বোধহয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির উপরেই আর কি, প্রেস কীভাবে মিট করাটার এর আগেও দেখবেন, চুক্তি নিয়ে কি হুটহাট করে বললো, এবারও যে ওনার বডি ল্যাঙ্গুয়েজ ছিল এই। আমরা বরঞ্চ সরকারের কাছে আমি খুব একটা জোর দাবি জানাচ্ছি, এই পররাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে আমরা বলেছি ওনাকে করা ঠিক হয়নি, এত পুরনো কথা, কিন্তু উনি কোন দেশের নাগরিক এইটা সরকার এইটা দ্রুত আমাদের সামনে প্রকাশ করুক, নাহলে এটা তো বাজারে তো এটা আছে, তিনি সেই দেশের নাগরিক। এই প্রশ্ন মনে আপা জানলে জানাবেন। না, আমি বলছি মনে আপা না জানলে আমি সরকারের কাছে জানতে চাই, উনি না জানালে আমি ওনার কাছে জানতে চাচ্ছি না। আমি বলতে চাই এই কারণ হচ্ছে আসলে তো পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকটাই প্রধান বৈঠক, মনে রাখতে হবে। এটা অ্যাকচুয়ালি প্রাইম মিনিস্টার আর অনেক বড় টিম ছিল, আমি যেটা দেখলাম ওয়ান টু ওয়ান হয় নাই, বড় টিম ছিল এখানে, কিন্তু মেজর আলোচনা হওয়ার কথা না, যাওয়ার হয়ে গেছে। কিন্তু এইখানে তিনি যদি এই দেশের নাগরিক হন, তিনি যদি না হন এবং আমেরিকার নাগরিক হন, এই পরস্পরের বৈঠকে আমেরিকার নাগরিক হলে আমরা শুনেছি গল্প, আমি তো জানি না যে ওত নিতে হয় ওই দেশের স্বার্থ সংরক্ষণ করবে, তাহলে আমার দেশের স্বার্থ সংরক্ষণে এই কাজ যায় হয়নি, হওয়ার কথা না, বরঞ্চ তারা কিছু নিতে গেলে সেটা একটা প্রধান সংকট আমাদের সামনে আসবে। দরকার যেটা ছিল সেটা আলোচনা হয়নি, এটা আমরা বুঝেছি যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়া দরকার ছিল, কিন্তু সেটা যতটুকু দেখলাম এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। ধন্যবাদ আপনাকে মনি আপা। যদি আমি প্রিন্স ভাই অনেকগুলা প্রশ্ন এর মধ্যে জেনারেট করে ফেলছেন, আমি একটু সারমর্ম যদি করি, যে প্রথমত আমেরিকার সঙ্গে আমাদের যে বাণিজ্য চুক্তি হয়েছে এবং সার্জিও গোরের ঘুরে যাওয়া, সব মিলিয়ে একটি তাদের আধিপত্য বিস্তারের যে আকাঙ্ক্ষা কথা বলছেন, সেই ঝুঁকিও থাকে, এটি বিএনপি সরকার নিশ্চয়ই মাথায় রেখেই আগাবে, আমরা প্রত্যাশা রাখছি। পাশাপাশি বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী তিনি যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ছিলেন তখনই কিন্তু এই বাণিজ্য চুক্তিটা হয়। এখন বিএনপি সরকার এই বিষয় নিয়ে তেমন আলোচনা করছে না, এর অন্যতম কারণ এরকম কিছু কিনা যে একদম অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে দায়টা তাদের উপর দিয়ে দেওয়া হলো, কিন্তু বিএনপি সরকারের সম্মতি ছিল, বা যেটা অন্তর্বর্তীকালীন সরকারও বলেছে যে বিএনপির সম্মতি নিয়েই চুক্তিটি করা হয়েছে। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা এবং আমার সহালোচক প্রিন্স ভাইকে শুভেচ্ছা। দেখেন, প্রিন্স ভাই যা বলতে পারে, প্রিন্স ভাই জানে, আমি সেটা বলতে পারি না। এক নাম্বার হচ্ছে প্রিন্স ভাই
তার বুভুক্ষ মনের যে ডিমান্ডটা সেটা সে বলে ফুলফিল করতে পারে। বাট আমার ডিমান্ডটা, আমার যেহেতু উপর একটা সরকার আছে, আমি অনেক কিছুই ওইভাবে পারি না, কারণ আমি ওনারটা যদি ভুল হয় জনগণ মেনে নেবে, বাট আমারটা ভুল হলে জনগণ মেনে নেবে না। আমি এইটুকু বলতে চাই যে আমি একটা সময় বলতাম যে আমার দেশ যদি অন্যরাই এসে শাসন করে তাহলে রুপির চেয়ে তো ডলারই বেটার, আচ্ছা, কিংবা চায়না কি পয়সা ওইটার চেয়ে তো ডলারই বেটার। জি। বাট আমি সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হয়েছি এই কারণে যে এই পৃথিবীতে ভালোবাসা বলতে কোনো, অন্তত রাজনীতির কাছে ভালোবাসার কোনো জায়গা নাই। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, সবাই সবার টার্গেট নিয়ে ব্যস্ত। কেউ যদি আমার এখানে আসে আমাকে হেল্প করার জন্য, নেভার এভার। আমি এই মুহূর্তে আমার জীবনের অনেকগুলো বছর পেরিয়ে আমার আবেগ একদম এখানে কাজ করে না। তারা তাদের জন্য আসবে, আমার জন্য আসবে না। আমার উচিত যে আমি যাতে, আমাকে যদি দিতেই হয় সবচেয়ে বেস্টটা আমি যেন অর্জন করে দিতে পারি, আমার কাছে বেস্টটা রেখে আমার জনগণের জন্য। তো এইটা এই জন্য বললাম, গত ইন্ট্রিম সরকারের সময় যা ঘটেছিল, তারপরে ইন্ট্রিম সরকারের অনেকেই মানে উপদেষ্টাদের বলেছে যে ডিপ স্টেট হয়ে গেছে, তারপরে বলেছে কিচেন ক্যাবিনেট হয়ে গেছে, এবং তারা যে বলেছে কনফিডেন্টলি বলেছে। তারপরে বলেছে সেই অভ্যুত্থান চলাকালীন সময় 5 তারিখে স্বাধীন না হলে 6 তারিখে আমরা সশস্ত্র অবস্থায় থাকতাম। জিনিসগুলো আপনি যদি মিলান তাহলে বুঝতে হবে যে পেছনে একটা কেউ ছিল, আচ্ছা, সহযোগিতার জন্য ছিল। সহযোগিতার জন্য থাকাটা খারাপ কিছু না। আমরা আমাদের জায়গা মতো পৌঁছেছি, আমরা থ্যাংক ইউ জানাই যারা যারা ছিল। কিন্তু পরবর্তীতে যদি আমরা 2 বছর দেখি, কাউকেই কিন্তু তারা ধারণ করে নাই। আমি যদি একটা জায়গায় যাই, আপনার জায়গায় গিয়ে আমি একটা অকারেন্স করব, আমার কিন্তু আপনার শেল্টার দরকার, কারণ আমি রাস্তাঘাট চিনি না। আমি শেল্টার নিলাম, নিয়েই আপনাকে আমি খুন করে ফেললাম, এটা কিন্তু এটা হয় না। কিন্তু যারা সামন্তবাদ, সাম্রাজ্যবাদ, তাদের কাছে কিন্তু কোনো কিছুই হয় না বলতে কোনো শব্দ নাই। তারা বিকল্প তৈরি করে রাখে, তারা সব সময় ওইটাই চিন্তা করে রাখে। তো সেইখানে আমার মনে হয় যে বা যারা যা কিছু করলেন, এই যে নাগরিকত্ব নিয়ে প্রিন্স ভাই বললেন, আমি শুধু এটুকু বলবো যে কে কার হয়ে কাজ করছে। যদি ইন্ট্রিম সরকারের কথা বলি, কয়জন নাগরিক বাংলাদেশের ছিল? হ্যাঁ, ডুয়েল নাগরিক ছিল। কয়জন ছিল? আমরা তো কথা বলেছি সেই দিনও, কিন্তু তাতে কি এসে গেছে? আপনি দেখেন, একজন নাগরিক যদি ডুয়েল নাগরিক হয়ে এমপি হয়, কত রকম কথা হয়, কিন্তু ইন্ট্রিম সরকার নিয়ে কিন্তু একটা কথাও হয় নাই। তারা কিন্তু মন্ত্রীর পদমর্যাদায়, বরং এক একজনের কাছে 4-5টা করে মন্ত্রণালয় ছিল, এবং মন্ত্রীদের চেয়ে তারা বেশি অধিকার বা আপনার রিক্স বা ক্ষমতা প্রয়োগ করেছিল। তাইলে আপনার মনে করেন যে তাদের কিছুই হলো না, এইটুক তারা উতরে গেল। হলো না বলে হবে না, আমি এটাও মনে করি না যে কোনো সময় হতেও পারে, কারণ আমি আগেও বললাম যে যারা আমাদেরকে ব্যবহার করছে তারা কিন্তু আমাদেরকেই ব্যবহার করছে, তারা কিন্তু আমাদের ধারণ করছে না। আমি একটু যুক্ত করি আপনার আলোচনার সঙ্গে, যে প্রিন্স ভাই বলছিলেন যে কয়েকদিন আগে এনসিপির যে নাহিদ ইসলাম, তিনি যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত আছেন তার সঙ্গে দেখা করেছেন। রাষ্ট্রদূতই তার অফিসে এসেছেন, এটা কিন্তু ভুল হচ্ছে। দেখা করেছেন ঠিক না, রাষ্ট্রদূতই তার সাথে দেখা করেছেন। এই যে পারস্পরিক দেখা করা এবং আলোচনায় বিভিন্ন সময় ডিপ স্টেটের কথা আসে, আর যদি আপনিও সহযোগিতার কথা বলছিলেন, যদি অভ্যুত্থান কেন্দ্রিক সহযোগিতা করে থাকে সেটা আমাদের উপকারী হয়েছে, কিন্তু এর পরও যদি সেইটি চলমান থাকে, আমি ওইটা বলছি, ধারণ যে করে না, আমি বলি ধারণ যে করে না তার বড় প্রমাণ। আমরা কিন্তু ইন্ট্রিমের সময় মনে করেছিলাম যে এই ছোটদের দলটা এটা বেশ গুরুত্বপূর্ণ, আচ্ছা এটা বেশ গুরুত্বপূর্ণ, তারা কিন্তু একটা স্পার্ক করবে। কিন্তু আমরা নির্বাচনে দেখলাম তারা স্পার্ক করলো না। 6টা পোস্ট আপনার জামাতের সাথে আপনার অ্যালায়েন্স করে 6টা পোস্ট। তো এই জামাতের সঙ্গে অ্যালায়েন্স না করলে, জামাতের কিন্তু সব জেলায় একটা ভোট আছে, অস্বীকার করার কোনো কারণ নেই, একটা স্মার্ট ভোট আছে, যে কয়টাই হোক সবখানেই আছে। তো সেইখানে সেই ভোটগুলোর সহযোগিতায় তারা গেল।
তাহলে আপনি মনে করেন তাদেরকে কেউ ধারণ করে নাই পরবর্তীতে, খেয়াল করেন, আমি আচ্ছা। খেয়াল করেছি যেটা আচ্ছা জামাত নির্বাচনের আগে কিন্তু ঘোষণাই দিয়ে ফেললো যে আমরা ক্ষমতায় আসছি, কোনোভাবে ঠেকানোর কোনো রাস্তা নাই আমাদেরকে। ওই এটি জন আস্থা তৈরি করবার জন্য যে কোনো প্রচার তো করতেই পারে। প্রচার একটা জিনিস আর কনফিডেন্ট অন্য জিনিস। আচ্ছা, না তারা কিন্তু যেমন ধরেন নির্বাচন ঠিকঠাক হয়েছে, কিন্তু তারা মনে করে যে এই নির্বাচনটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, গতকালকেও নাইট ইঞ্জিনিয়ারিং হয়েছে মনে করে না, বলে তারা ওপেন বলে, মনে করলে তো মনে থাকতো, ওপেন বলে, তাহলে ইঞ্জিনিয়ারিং হয়েছে কিসের উপর বলে? তার মানে কেউ বা কে বা কারা তাদেরকে হোপ দিয়েছিল যে তোমরা ক্ষমতায় আসছো। আচ্ছা, তারা ক্ষমতায় আসতে পারে নাই, তার মানে কি ওইটাও ধারণ করে নাই। আচ্ছা, থাকলো বিএনপিকে শেষ মুহূর্তে আমি যতটুকু জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 17তে নির্বাচন করেছে, ওখানে অনেকেই ওইটা ক্যান্টনমেন্ট এরিয়ার অনেকটুকু পড়েছে, অনেক অফিসার ব্যক্তিগতভাবে তার আত্মীয় স্বজনের কাছে ভোট চেয়েছে অন্য পার্টির। আচ্ছা, ধানের শীষের না, বুঝেন আপনি? জি। তার মানে কি তাহলে ধারণ করে নাই? আচ্ছা, যে আপনার বক্তব্য স্পষ্ট। আমি এই জায়গাটায় বলছি। তা এখন কথা হচ্ছে যে যারা আমাদেরকে নিয়ে করাচ্ছে কাজ বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে, তারা কিন্তু তাদের প্রয়োজনই করাচ্ছে, আমাদের প্রয়োজনে না। আচ্ছা, এটা এবং স্পষ্ট। আমাদের ফেলে যেতে তাদের 1 সেকেন্ডও লাগবে না। সময় ওই লাগবে যে না। লাইনটা বলেছিলাম যে আমি মনে করতাম রুপির চেয়ে তো ডলার সরেস, জি। এখন আমার অবস্থা এমন হয়েছে আমার কাছে কোনোটাই কিছু না। জি, ধন্যবাদ আপনাকে। রুহিন হোসেন প্রিন্স ভাই, আমি বলতে চাই আপা যেভাবে বলছিলেন যে রুপির চেয়ে ডলার বেটার, এটা যেমন আমরা বুঝি, একইভাবে সম্পর্কের জায়গায় মানে যত বড় জায়গায় গিয়ে দাঁড়াবো নিজেকে তত ছোট মনে হয় কিনা, এটিও একটি প্রশ্ন থাকতে পারে। আমি বলতে চাই যে যদি ডিপ স্টেটের কথা যে আলোচনা ঘুরে ফিরে এসেছে এবং অভ্যুত্থান ঘটাতে তাদের সহযোগিতার কথা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্পষ্টভাবেই বলেছিলেন, তো যদি তাই হয় তো সে পর্যন্ত ঠিক আছে। এখন যদি সেই ষড়যন্ত্র বা সেই ডিপ স্টেটের সহযোগিতা চলমান থাকে, এটার উদ্দেশ্য কি হতে পারে বা সামনের রেজাল্ট আমরা কি পেতে পারি? কারেক্ট, গুরুত্বপূর্ণ আলোচনা আপনি তুলেছেন। তার আগে আমি একটু বলি, মনিয়াপা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে। একটা খালি শব্দ বাক্যের মধ্যে আমি নেই, তিনি যে কথাটা বলেছেন খুবই কারেক্টলি অ্যাড্রেস করছেন যে যারা আসে তার স্বার্থটাই বিবেচনা করে। এই কথাটাই তো বাস্তব কথা, রাইট। এবং আমি কিন্তু বলেছি যে আমাদের দেশে আমরা এটা বুঝছি, আমরা যার জন্য একটা ব্যালেন্স পজিশন থেকে, আমি সরকারের পজিশন থেকে বলছি, আমরা সাম্রাজ্যবাদ তার ভূমিকা নিয়ে তো আমরা কথাই বলি, তো সেই জায়গাটাকে আমার প্রত্যাশা থাকবে যে ঠিক আছে আসছে, সরকার যেন খুবই কঠোর নজরদারির মধ্য দিয়ে বিষয়টা দেখে, সেইটা না হলে যে কোনো একটা ক্ষতিকর ঘটনা ঘটতে পারে। আচ্ছা, কেনই আলোচনাটা করলাম, আপনি পরে যে আলোচনা তুলেছেন দেখেন, একটু খেয়াল রাখবেন, এই যে ভূ রাজনৈতিক কারণে 1/11 যখন ঘটলো, তারপরে যখন এই পাল্টে আমরা যে সময় আসছি, চীনের আধিপত্য বিশ্বব্যাপী কিন্তু নানাভাবে বাড়ছে, অস্বীকার করার কোনো কারণ নেই। আমেরিকা নানাভাবেই তারা চেষ্টা করছে, কিন্তু অনেক জায়গায় তারা এক ধরনের সংকটে পড়ছে। আপনি শেষে ইরানের যুদ্ধের পরিস্থিতিটা দেখেন, দেশের অভ্যন্তরের পজিশনগুলো দেখেন। সুতরাং এই ধরনের জায়গাগুলোতে সে অনেক সময় একটা মরিয়া পজিশন নিতে পারে। তা আমি মনে করি যে সেই জায়গায় আমাদের দেশের পার্লামেন্ট, হ্যাঁ নানা বিশেষ করে বিরোধী দল যেটা আছে, প্রত্যাশা করার কিছু নাই, তারপরেও ওই জায়গায় একটা ভূমিকা রাখা জরুরি। কারণ আমরা যে কোনো দেশকে কিন্তু পরিষ্কার করে বলতে পারি যে আমার পার্লামেন্ট এটা মনে করে, আমার জনগণ এটা মনে করে, আমাকে এটা বিবেচনা করে করছে তারা, না সরকারের ব্যাপক সমালোচনা করছে। ওই আমেরিকার তাবেদারি করেই করছে। একটু পরে ওই যে ডিপ স্টেট কথাটা আসলে সেই জায়গায় বলছি, আচ্ছা ওইটা কোনো না, এখানে যেহেতু এই এজেন্ডা আলোচনা হচ্ছে সেটা দেখি। অ্যাকচুয়ালি তারা তো ওইটাই মনে করেছিল যে উনি যেটা বলেছেন যে কেউ তাকে বসিয়ে দেবে, আচ্ছা, এবং সেটা কারা এটা কিন্তু এখন আর গোপন নাই, তাদের কথায় আসছে। আচ্ছা, ওইটার পরে আমি একটু পরে আসছি। তাহলে আমি মনে করি যে ওই জায়গায় যদি আমরা আওয়াজটা তুলতে পারি এবং জনগণ যদি আওয়াজ তুলতে পারে, তাহলে সরকার সে তার দেশের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রেও কিন্তু ভূমিকা রাখতে সুবিধাজনক পর্যায়ে থাকবে। আমি বরঞ্চ সেই জায়গাটা যাতে আমরা সবাই একটু দায়িত্বশীল আচরণ করি, এবং সরকারকে এটা বুঝতে হবে যে আপনি যেটা বললেন যে এখানে ডিপ স্টেট তো সক্রিয় ছিল, ডিপ স্টেট হয়তো চোখে এখন দেখা যাবে না, কিন্তু বুঝতে হবে দেশি বিদেশি চক্র আছে। তারা কি চায়? তারা চায় এই যে প্রচলিত রাজনীতি, আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু রাজনীতির কাছেই তো সবাই শেষে আসে,
সেটাই তো থাকতে হবে। কিন্তু তারা এই রাজনীতিকে ভেঙে চুরে দিতে চায়, দিয়ে তারা মানে বিরাজনীতিকরণের ধারা প্রতিষ্ঠা করতে চায়। আচ্ছা। কারণ বিরাজনীতিকরণের ধারা প্রতিষ্ঠা করলে একটা দুর্বল সরকার হবে। কারণ দেখেন, নির্বাচিত যতই প্রশ্ন থাকুক, থাকলে কিন্তু তার জবাবদিহিতা একটা থাকে, আর নির্বাচিত না হলে তার জবাবদিহিতা কিন্তু থাকে না। কারণ একটু আগে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে আলোচনাগুলো কারেক্টলি উনি বলেছেন, আমরাও তো বলছি, এখনও সেটা জবাবদিহিতা আনা দরকার, শ্বেতপত্র প্রকাশ করা দরকার, দাবি আছে। কিন্তু সেইটা অন্য জায়গায় কিন্তু এখনকার এমপি সাহেবরা যত কথা বলি, ওটা কিন্তু বাদ দিতে পারবে না জবাবদিহিতার জায়গায়। তাহলে এই ধরনের তারা কিন্তু চায় যার যার আধিপত্য বিস্তারের জন্য এইখানে একটা ওই ধরনের বিরাজনীতিকরণের শক্তি যাতে থাকে। সেইটা না পারা পর্যন্ত তারা চাইবেটা কি? নিজস্ব শক্তি, যারা সরাসরি তাদের তাবেদারি করবে এবং রাগঢাক করবে না। এটা আর বলার অপেক্ষা রাখে না। দেখেন, কিন্তু তার মানে আমরা যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঘটনাটা ঘটলাম, এটা মোটেই নাকচ হয়ে যায় না। কারণ দীর্ঘদিন ধরে কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে এই সংগ্রামটা ছিল তো এক যুগেরও বেশি সময় ধরে রাজনৈতিক দলগুলো, মনে রাখতে হবে। এবং সেই রাজনৈতিক দলগুলোর এই সংগ্রাম না থাকলে এই কয়দিনে কোনো কিছু ঘটতো, কেউ যদি বলে এটা 100% বোকার স্বর্গে বাস করছে। আচ্ছা, হ্যাঁ, বরঞ্চ আজকে দিন দিন যত অনেকগুলো খবর বেরোচ্ছে, সেটা কি যে এইখানে নানা দূতাবাস, দক্ষিণপন্থী অপশক্তি, গুপ্ত শক্তি, এগুলো তো কোনোটা গোপন নাই। তারা এমন এমন ভূমিকা পালন করেছে যেটা দৃশ্যমান ছিল না, যেটা রাজনীতির জন্য ক্ষতিকর বটে। দেখুন, প্রসঙ্গক্রমে আপনি বেশি দূরে একটু খালি চোখ বন্ধ করে আমি বলবো যে যারা চিন্তা করে তরুণ প্রজন্মকে, এটা ভুগতে হবে 69 গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, তার আগে 52 থেকে আমি ওইগুলো না হয় মানে সময়ের জন্য বাদ দিলাম। 90-এর গণ অভ্যুত্থান, কোনোটা কি গোপন ছিল আমাদের? আমরাও তো 90-এর ছিলাম আমরা একসাথে সবাই মিলে। তো এইখানে একটা স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াই, জীবন বাজি রেখে লাঠির বদলে লাঠি নিয়েও করতে হয়েছে। কিন্তু তো গোপন অন্য কোনো ডিপ স্টেট বা কারোর সহায়তা নেওয়ার কথাটা কিন্তু আসে নাই। রাজনৈতিক দলগুলো কি করবে না করবে সেটা কিন্তু একেবারে স্বচ্ছ ছিল। তাহলে সেইটা যদি না থাকে, তাহলে রাজনীতির হাতে থাকে না। তারা কেউ বললো না যদি এই সময় না হতো আমরা সশস্ত্র সংগ্রামের প্রস্তুত ছিলাম। তার মানে কি, কোনটা চায়? তাই আমি বলছি যে ডিপ স্টেট এখনও সক্রিয় আছে, তাদের মূল এজেন্ডা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। সেইটা আমরা যেটা বুঝি যে বাংলাদেশকে যে দাসত্বের চুক্তি করছে, দাসত্বের জেলায় আবদ্ধ করতে চাইবে এবং ভূ রাজনৈতিক করার এখানে প্রভাব বিস্তার করতে চাইবে, তাতে নিজেদের অন্য জায়গাগুলোতে ওই দেশগুলোর পাল্টাপাল্টি থাকবে। তাহলে বাংলাদেশকে, আমাদেরকে এখন এই প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে নিজের স্বার্থ সংরক্ষণের জন্য যেটা করা সেটা করতে হবে। একজন অতিথি আসলে আপনাকে তার ভদ্রভাবে কথাবার্তা বলতে হয়, সেটা ঠিক আছে, সেটা নিয়ে আমরা কোশ্চেন করতে চাচ্ছি না। কিন্তু সরকার যাতে দৃঢ়তার সাথে, এবং কেউ যদি পার্লামেন্টে বিরোধী দল দাবি করে তাদেরকেও বলবো, বা আমরা যারা রাজনীতির ময়দানে আছি বা সাধারণ মানুষ আছে তাদেরকেও বলবো, আজকে কণ্ঠকে সোচ্চার করতে হবে যে আমাদের স্বার্থ আমরা রক্ষা করব। আমাদের স্বার্থ রক্ষার বাইরে কেউ বাইরে এসে জোর করে করতে চাইলে সেটাও করতে দেব না। কেউ করতে চাইলেও, সে সরকার হোক আর যাই হোক, আমরাও তাকে করতে দেব না। তাহলে কিন্তু আমরা সাহস করে ওই ডিপ স্টেটের ধারা থেকে যে গণতন্ত্রের পথে হাঁটার যে কাজটা করতে চাইছি, এই যে এত রক্তদানের মধ্য দিয়ে, এই যে এত সংগ্রামের মধ্য দিয়ে, সেই পথে অগ্রসর হতে পারবো। ধন্যবাদ আপনাকে। নীলুফার চৌধুরী মনি, আপনি যদি বলতেন, যদি ডিপ স্টেটের কার্যক্রম এখনো চলমান থাকে, যদি আপনারা সেটা মনে করেন, সেই জায়গাটায় আপনারা মানে বিএনপি সরকার সচেতন কিনা এই বিষয়ে যদি একটু বলতেন আর কি। দেখেন, আমি তো চোখে দেখি নাই ডিপ স্টেটের কার্যক্রম, সচেতন কিভাবে আমি বলবো যে চাক্ষুষ থাকে কি থাকে না। ডিপ স্টেট তো ডিপ মানেই তো আসলে গভীর কিছু, গভীর কিছু তো আসলে খালি চোখে দেখা যায় না। তো সেটা যারা বলেছে তারা যদি তাদের জবানবন্দি দেয়, সেটা অন্য হিসাব। কিছু কিছু জিনিস আছে না, যেমন ধরেন বাতাস, আপনাকে যদি বলা যায় বাতাস দেখেছেন, আমরা কেউ বলতে পারবো না বাতাস দেখেছি কিনা, কিন্তু বাতাস যেমন অনুভব করা যায়, লো হাওয়া বা উপরে হাওয়া, ঘূর্ণিঝড়, আমরা কিন্তু বুঝি যে এটা বাতাস থেকে সৃষ্ট, বোঝা যায়। তেমন হয়তো বোঝা যায়, যেহেতু আমরা পুর খাওয়া একটা দেশ, সেই হিসেবে আমরা বুঝি। আর ভৌগোলিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ একটা এরিয়া বাংলাদেশ, সেই জায়গায় আমরা বুঝি যে এইখানে আরেকটা জিনিস এখন এই মুহূর্তে বিশ্বে জিও
পলিটিক্সের নেগেটিভ জিনিসগুলো আপনার চলমান। আচ্ছা। নেগেটিভ মানে আমি প্রিন্স ভাইয়ের সাথে কথা বললে আপনার সাথে কথা বলতে পারবো না, আপনার সাথে কাজ করলে উনি আমার দিকে ফিরেও তাকাবে না। এখনকার বিশ্বটা এরকম হয়েছে। আচ্ছা। ইটস যে শুধু বাংলাদেশ তা কিন্তু না, এটা সব জায়গায়। আপনি যে দেশের সাথে যে দেশের বর্ডার তারাই শুধু বুঝে। আমি 11 সালে স্টেট ডিপার্টমেন্টের ফেলো করতে গিয়েছিলাম, সেখানে আমার সাথে একটা খুব ক্লোজ ছিল তাজাকিস্তানের একটা ছেলের, মুসলিম। তো আমি তাজাকিস্তান যে রাশিয়ার এত বর্ডারে এটাই জানতাম না তখনও। আচ্ছা। তারপরে জানি তার সাথে কথা বলার, এবং আমাদের সাথে আমাদের বর্ডারগুলোর যে অবস্থা তাদের সাথে রাশিয়ার বর্ডারের একই অবস্থা, সেম। তো যখন তারা ওখানে বলছিল যে তারা কতটা প্রবলেম ফেস করে, তখন বুঝতে পারছিলাম। কিংবা নেপাল যখন বলছিল, নেপালের একজন কলিগ বলছিল যে তার কি অবস্থা, অথবা শ্রীলঙ্কার কলিগ যখন বলছিল সে কি ফেস করছে, তখন কিন্তু ভৌগোলিক প্রেক্ষাপটে যা দেখা গেছে যে আমরা সবাই প্রায় সেম প্রবলেমগুলো ফেস করি। হ্যাঁ, কারোটা একটু বেশি, কারোটা একটু কম, কারোটা চক্ষু লজ্জা বেশি, কারোটা চক্ষু লজ্জা কম। তো এই অথবা আপনার পাকিস্তান টু আফগানিস্তান জিনিসগুলো এরকম। পাকিস্তান আফগানিস্তানের মিল আছে, কিন্তু তালেবান নিয়ে ওইখানে ওরা ভীষণ সমস্যা ফেস করছে, প্রবলেম ফেস করতে হচ্ছে। আপা, আমি আরেকটি প্রশ্নে যেতে চাই, আরেকটি প্রশ্ন রিলেটেডই, সেটি হচ্ছে যে বাণিজ্য চুক্তির কথা বলা হচ্ছে। এই বাণিজ্য চুক্তি নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, অসুবিধার কথাই অধিকাংশ আলোচনা এসেছে, সুবিধাও কিছু আছে। তো এই সুবিধার পরে আমাদের সম্প্রতি জোরপূর্বক শ্রম রোধের ব্যর্থতার অভিযোগে আরো অতিরিক্ত 10% শুল্ক আরোপ হয়েছে। তাহলে চুক্তি করে আসলে আমাদের লাভ হলো কি? দেখেন, গরিব মানুষের সঙ্গে অতি গরিবের সঙ্গে অত ধনীর বেশি চুক্তি থাকে না। এটা প্রতিদিন এমবার্গো আসে, নতুন নতুন প্রতিদিন এমবার্গো তারা কিছুটা লঙ্ঘন করে, কিছুটা সেভ করে, তো আরেক দিক দিয়ে বাড়ায় দেয়, বুঝছেন? শুনছিলাম নীলোফার চৌধুরী মনিকে। এবার রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে আমরা শেষ প্রসঙ্গেই আসতে চাই। সাম্প্রতিক সময়ে জুলাই মিত্রদের মধ্যে যে অনৈক্য, দ্বন্দ্ব এবং সেটি রক্তক্ষয়ী পর্যায়ে আমরা পৌঁছেছে দেখলাম, এটি আপনি কি মনে করেন কোথায় গিয়ে ঠেকতে পারে? না, এটা তো খুবই খারাপ উদাহরণ হলো, এবং এইটা একেবারে অপ্রত্যাশিত। এই কারণে দেখেন, যারা নিজেদেরকে বলে, যদিও জুলাই যুদ্ধ বলে আলাদাভাবে কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ এখন আমরা তো নানা সময় গণ অভ্যুত্থান করেছি, এটা তো দরকার নাই। তাইলে আজকে ধরেন বিএনপির যারা গুম হয়েছে, যারা দীর্ঘদিন লড়াই করছে, আমরা যারা লড়াই করছি, আমাদের যারা গ্রেপ্তার হয়েছিল, আমিও তো হয়েছিলাম, বা অন্য যারা লড়াই করছে, তাহলে আমাদের কি বলবেন? ওনারা কি বলবো 18 বছরের যোদ্ধা, 20 বছরের যোদ্ধা, এগুলোর দরকার নেই। কিন্তু আমি কাউকে নেগেটিভ বলছি না, আমি বলছি জিনিসটা এরকমের যে যারা এই লড়াইয়ের সাথে নানা সময় আমরা ছিলাম, আমরা তো যার যার একটা রাজনীতি আছে, কিন্তু একটা কমন জায়গা কি ছিল? আমরা একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারকে হটাতে চাই, আমরা একটা গণতন্ত্রের পথ ফিরিয়ে আনতে চাই, এবং সাথে আর একটু বাড়তি ছিল যাতে এ ধরনের কর্তৃত্ববাদী স্বৈরাচার বা ফ্যাসিস্টিক প্রবণতা না হয়। তাহলে সেটা তো পরের ব্যাপার, আপনি ন্যূনতম একটা গণতন্ত্রের ধারায় তো আসবেন। তা সেই গণতন্ত্রের ধারায় আসতে গেলে আমাদের বিহেভিয়ার প্যাটার্ন এরকমের হবে কেন, বা কেউ বিহেভিয়ার প্যাটার্ন করলে আমি লাঠি নিয়ে যাব কেন? এই জায়গা থেকে তো উত্তরণ ঘটানো দরকার। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, এইটা ঘটে গেছে কি জানেন, ধরেন গণ অভ্যুত্থানের পরপর এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার আসলো, তারা এসে তো ছাত্রদেরকে বলল না যে তোমরা এখন শিক্ষায়তনে চলে যাও, তাদেরকে 18 তলায় ওঠার সুযোগ করে দিল, কি বলে বিনা পরীক্ষায় পাশের সুযোগ করে দিল, এবং এখন খবর বেরোচ্ছে কি না আধিপত্য তারা বিস্তার করেছে। এবং আমি নিশ্চিত করে বলতে পারি, দেখেন উনি তো মানে বয়স কম হলো, এমপি আপনি কত সাল থেকে ছিলেন? আরো আগে ছিলেন, লেখাপড়া করেছে, ডক্টরেটও করেছে। আমার একটা ব্যক্তিগত ধারণা বলি, আমার এটা ভুলও প্রমাণিত হইতে পারে, ধরেন উনি এমপি হয়েছেন, ওনাকে মন্ত্রী করে দেন, উনি যে এক জায়গায় তাফালিং করে যা অল্প দিনে না করতে পারবেন, আমাদের এই যে ছোট বয়সী লোকজন এমপি হওয়ার আগেও করেছে, এখনো করে চলতেছে। তার মানে আমি বলছি আধিপত্যটা, এইটাকে ইউনূস সাহেবের ওই সময় যেভাবে তারা করে চলেছে, সবই ক্ষমতা তাদের, এখন মনে হচ্ছে কিছু নাই,
এবং বাইরের কোন শক্তির ইন্ধনে যেটা করতেছে এইটা কিন্তু গণতন্ত্রের জন্য ক্ষতিকর। একই সাথে আমি সরকারকে বলবো রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। এইখানে সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার তরুণদের মধ্যে লোভ ঢুকিয়ে দিয়েছে। অফকোর্স, শুধু ঢুকানো কেন, আমি খালি লোভ তো ঢুকানো কেন, ওটা তো বাস্তবে পরিণত করেছে। আপনি দেখছেন না, আমি এগুলো আমরা বলতে চাই না, কারণ এগুলো বলার, আমরা ছাত্র আন্দোলন করে আসছি, ওই ধরনের অভ্যাস আমাদের নাই। কিন্তু এই জায়গায় আমরা বলি স্বচ্ছতা তো থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে। তাহলে এই জায়গাগুলো স্বচ্ছতা, জবাবদিহিতা এখনকার সরকারের এটা করতে হবে, যেটা ওই সময় যেটা তারা করতে পারেনি। আপনি সর্বত্র না আনতে পারলে কিন্তু এইটা শেষবেলায় সরকারের ঘাড়েই পড়বে। এইটুক আমি বলবো যে সরকার যাতে কোনো ক্রমে কর্তৃত্ববাদী স্বৈরাচারী প্রবণতা না ওঠে, তার দল এবং অন্য জায়গাকে প্রস্তুত রেখে এটা করবে। দলের বিএনপির জেনারেল সেক্রেটারি মির্জা ফজলুল ইসলাম আলমগীর ভাইকে যেন আক্ষেপ করে কোনো কথা বলতে না হয়, মুখ্য সচিবকে যেন আক্ষেপ করে কোনো কথা বলতে না হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবং গণতন্ত্রের পথে হাঁটার ক্ষেত্রে মনে রেখেন, ওই যে আগের পার্টে যে আলোচনা করলাম, অলওয়েজ নানা লোক নানা সংকট তৈরি করতে চাইবে, যারা বিরাজনীতিকরণ ধারাকে প্রমোট করে নিজের আধিপত্য বিস্তার করতে চায়। সেই সম্পর্কে আমাদের সবাইকে সচেতন থেকেই এই পথ অতিক্রম করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। মনে আপা, প্রিন্স ভাই যেটা বলছিলেন যে এই তরুণদের যে লোভ বাস্তবায়ন বা এই জায়গাটায় জবাবদিহিতায় বর্তমান সরকার আনবে কিনা, প্রিন্স ভাই বলছিলেন, প্রত্যাশা রাখছিলেন যে বর্তমান সরকার জবাবদিহিতার আওতায় আনবে। শোনেন, এটা হচ্ছে বিবেক দিয়ে কথা বললে আনা উচিত। আচ্ছা, কেউই অন্যায় করে পার পাওয়া ঠিক না, আমি হই আপনি হন আর যেই হোক না কেন। কিন্তু আনবে কিনা আমি জানি না। যে আপনি জানেন ইন্ট্রিম সরকারের প্রতি আমাদের প্রিন্স ভাইয়ের থেকে শুরু করে সবারই প্রত্যেকেরই একটা সফট কর্নার ছিল, যে একটা সরকার উৎখাত হওয়ার পরে 3 দিন কোনো সরকার ছিল না। আমি কিন্তু 1 মাসের মধ্যেই বলা শুরু করেছিলাম, মনে হয় আমি ফার্স্ট বলা শুরু করেছিলাম যে সরকার যে ছিল না 3 দিন, ওই 3 দিনের থেকে এখন বরং খারাপ অবস্থায় আছি। আমাদের কেন কষ্ট করে এই কথাটা বলতে হয়েছিল আমি জানি না। আমাদের কিন্তু বুক ফেটে যেত কথা বলতে, যে আমরা তো আসলে এরকম চাইনি, আর এই ছাত্ররাও তো এরকম চায় নাই। আপনি দেখেন যে সমাজটা পচে যায়, মাছের মাথায় পচন ধরলে কিন্তু তাকে উদ্ধার করা ভালো খাওয়া যায় না। আপনার এদিক ওদিক পচন ধরলে আপনি কেটে ফেলে দিতে পারেন। তো এই অবস্থাটা হয়েছে, তাদেরকে, এই ছেলেদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, বা তারা যখন কথা বলেছে, এবং এই আমলারাই তাদের শিখিয়েছে তুমি এই কাজটা করো। এই যে আমলারা যে এখন দাদন দিয়ে প্রমোশন নেয়, আচ্ছা, দাদনে প্রমোশন, তার কাছে টাকা নাই 200-300 কোটি টাকা, 200-300 কোটি টাকার নামও আমি শুনি নেই। জানেন যে প্রমোশন নিতে, ট্রান্সফার হতে, ভালো জায়গায় পোস্ট পেতে এত টাকা লাগে। এগুলা কাদের, এদের শিখিয়েছে কারা? এরা বলছে অমুকরে এই পদে দেন, তখন তৎক্ষণাৎ ওই পদে চলে গেছে। গত 17 বছর ছিল না হয়েছে, কিন্তু সেটার পরিমাণটা খুব কম ছিল। সেটার পরিমাণ এখনকার তুলনায়, তখনকার তুলনায় ওইটাই তো আমাদের কাছে বিশাল মনে হতো, বাট এখন যদি হিসাব করি তখন মনে করি কিছুই না। আচ্ছা, হ্যাঁ, তো এই কিছুই নার মধ্যে আমরা আছি। তো এই যে এদেরকে যে নষ্ট করলো, এই নষ্ট হওয়াতে তো এদের তো এটা রপ্ত হয়ে গেছে। রপ্ত হলে তারা তো ইচ্ছা করলে ওই জায়গা থেকে চলে আসতে পারে না। যে ছেলেটা বা মেয়েটা টিউশনি করতো, টিউশনি সবাই করতো কম বেশি, ইউনিভার্সিটিতে পড়লে 2টা উপরি পয়সা পাওয়ার জন্য সবাই চেষ্টা করে, এবং একটা কম পয়সায় বাবা মা কি আপনার লাগবে 5,000 50,000 তো আর আপনাকে দেয় না। হয়তো আপনাকে 5,000 জায়গায় 5,500 দিতে পারে, 6,000 দিতে পারে, বাট আপনাকে কাউরে 5টা বন্ধুকে খাওয়াইলে আপনার কিন্তু টাকাটা কমে যায়। যে এই যে টানা পূরণের মধ্যে চলতে হতো, তারা এখন বলে যায় 30,000 টাকার নিচে আমি কোনোদিনও ক্যাশ পড়ি নাই। এই যে বলাটা, এখান থেকে আপনি যদি বেশিক্ষণ, মেয়েরা ভাত রান্না করে বেশিরভাগ, এক ভাতে টিপ দিয়ে কিন্তু বুঝে ভাতটা হয়েছে কি হয় নাই। তো এই যে একটা পাতিলের মধ্যে মিনিমাম 50,000 ভাত থাকে, ওদিকে কিন্তু টিপা লাগে না। তো এই জায়গায় এই ছেলে মেয়েরা যা যা করেছে, যা যা করতে তারা বাধ্য হয়েছে, প্রথমেই এরা তো জানে না কোথায় কি আছে, এদেরকে যারা জানিয়েছে তারা আরো বড় পাপী। এবং এখনো পর্যন্ত যদি এদের আইনের আওতায় না আনা হয়, তাইলে আপনার মানে বাংলাদেশ কখনোই ভালো কিছু হবে না। ওই মহাসচিবের কথা মতোই উনি যেটা বলছে, কই পরিবর্তন আমি কোথায় দেখি, এটাই বলতে হবে দুঃখ করে। কিন্তু সরকার প্রধান উনি একা ভালো থাকলে তো হবে না, সরকার প্রধানের সঙ্গে যে কয়েকজন তারা ভালো থাকলে তো হবে না, তার সাথে তাদের আমলাদের ভালো থাকতে হবে, তাদের সঙ্গে যারা বিভিন্ন সরকারের সঙ্গে জড়িত বিভিন্নভাবে
শুধু আমলারা জড়িত তা না, বিভিন্ন কন্ট্রাক্টর, বিভিন্ন পেশার, বিভিন্ন অ্যাডভাইজার, তারা যারা জড়িত তাদেরও ভালো থাকতে হবে। এবং তাদের যখন ভালো থাকা দেখবে, এই ছেলে মেয়েগুলো কিন্তু নিজেই তটস্থ হয়ে থাকবে। দুঃখের কথা কি বলবো, 15.5 বছরে শেখ হাসিনা বলেছিল যে আমার পিয়নই তো 400 কোটি টাকার মালিক। এই অভ্যুত্থানটা হওয়ার পেছনে কিন্তু এটাও একটা বড় কারণ ছিল, অনেক বড় কারণ। এবং ব্যাপক। আরেকজন লোক সম্পর্কে বলছিল যে এলাকায় নাকি যায় হেলিকপ্টার ছাড়া যায় না। সে কিন্তু এই কথাটা কিন্তু দুঃখের সঙ্গেই বলছিল, একটা এক্সাম্পল টেনে সে কিন্তু তাদেরকে বাস দেওয়ার জন্য কথাটা বলছিল। উনি বুঝতে পারেন নাই যে মানুষের এই বুভুক্ষ মানুষগুলো এত ক্ষেপে যাবে এই কথাটা শুনে। অথচ দেখেন 5 মাস 6 মাসের সরকারে ইন্ট্রিমে আপনার একটা উপদেষ্টার এপিএস এর নামে এর চেয়ে বড় ঘটনা ঘটলো, 10-1100 কোটি টাকার। তাহলে ওই রেশিও হিসেবে যদি আপনি হিসাব করেন, শেখ হাসিনার 15.5 বছরে যদি 400 কোটি হয়, তাহলে এইখানের 1100 কোটি বা 800 কোটি তার কিছুই হয় নাই। সে তার কিন্তু শুধু খালি চাকরি চলে গেছে, তার তো আমরা কিছুই দেখি নাই। দুদকে একটা কমপ্লেইন হয়েছে, তারপর আর কিছু দেখছি। বিএনপি সরকার আসার পর সেটাও খারিজ হয়ে গেছে। তাহলে আপনি বলেন যে এত কিছু, একটা রিজওয়ানা তার নামে কত কথা শুনতেছি, কই একটা ছেলে মেয়েও তো বলেন না যে আওয়ামী লীগের মন্ত্রী সমস্ত টাকা পয়সা তাদের হাতে, তার হাজবেন্ডের হাতে, তাদের হাতে। আমি জানি না সত্য মিথ্যা, বাট আমি শুনেছি, তাই বলছি। এখন তো আপা ক্ষমতা মানে আপনাদের হাতে, আপনারা এইগুলা তদন্ত করেন না কেন বা উদ্যোগ নেন না কেন? ওই যে বললাম না যে কৃতজ্ঞতা, এবং সময়টাও কম, মাত্র 5 মাস। আচ্ছা, করে নাই দেখে যে করবে না, অনেকেরই তো বিদেশ যাওয়া বন্ধ হয়ে আছে। আচ্ছা, করে নাই দেখে যে করবে না তাও না। অন্তর্বর্তীকালীন সরকার অনেকের বিদেশ যাওয়া বন্ধ করে রেখেছে। শুনি, আমি তো আর দেখিনি, আমাকে নিয়ে তো বলে নাই। আমরা তো আপনাদের পত্র পত্রিকা দেখি কথা বলি। আচ্ছা, তো আমি শেষ প্রশ্ন করতে চাই, যদিও একেবারেই সময় কম, সেটি হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার অপরাধ নিয়ে কথা বললেন বা এই যে কৃতজ্ঞতার জায়গা বললেন, গতকালকে নাহিদ ইসলাম যে অভিযোগ করেছেন যে নির্বাচনটি কি ফেয়ার বলা যায় না, ইঞ্জিনিয়ারিং ঠেকানো যায়নি। এই ইঞ্জিনিয়ারিং, আমরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যত অভিযোগ ছিল তার মধ্যে অন্যতম অভিযোগ ছিল যে খারাপ নির্বাচন করা। আমরা 26-এর নির্বাচনটাও কি খারাপ হিসেবে আপনি যদি নিজে চোখে খালি চোখে না দেখে থাকেন, আচ্ছা, তাহলে আপনি তো বলতে পারেন না। নাহিদ ইসলাম এত কথা বলছে, তাহলে নাহিদ ইসলামও কি ইঞ্জিনিয়ারিং করে পাশ করেছে? আমি যদি প্রশ্ন করি, করতেই পারে। হ্যাঁ, তাহলে সে যে ইঞ্জিনিয়ারিং করে পাশ করেছে, তাহলে তার ইঞ্জিনিয়ারিংটা একটু বলতে বলেন। আচ্ছা, কারণ হিসাবই তো মিলে না। একজন কায়ুমের মতো একজন জনপ্রিয় নেতার সঙ্গে নাহিদ ইসলাম পাশ করে কিভাবে? হাউ ইট পসিবল দ্যাট? তো তার মানে সে ইঞ্জিনিয়ারিং করেই তাহলে পাশ করেছে। আচ্ছা, তাহলে বলুক যে কিভাবে করেছে। জি, প্রশ্ন পাল্টা প্রশ্ন চলবেই, আমরা উত্তর খুঁজবো বিভিন্ন সেমিনারে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই, আজকের মতো শেষ করছি। দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও, আজকের মতো শেষ করছি। আগামীকাল দেখা হবে একই সময় নতুন কোনো অতিথি নিয়ে, আলোচনা হবে নতুন কোনো বিষয়ে। ধন্যবাদ।